আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথফিট পেজে সবাইকে স্বাগতম। সাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং সিরিজে আজকে আমাদের পঞ্চম ভিডিও, যেখানে আমরা কাজ শক্তি ক্ষমতায় চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করব। চ্যাপ্টারটাকে আমি তিনটা ভাগে ভাগ করছি। শুরুতে আমরা কাজ সংক্রান্ত ম্যাথ করব, দেন স্লোলি শক্তি, এরপর ক্ষমতা সংক্রান্ত ম্যাথ করব। কাজের টপিকে যাওয়ার আগে যদি একটু বেসিক হালকা পাতলা কথা বলি, কাজ হচ্ছে মূলত দুই ধরনের কাজ আমরা দেখতে পাই। ধ্রুব বল দ্বারা যে কাজগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে W = F.S, ধ্রুব বল দ্বারা কৃত কাজ, এখানে ফোর্সটা কনস্ট্যান্ট থাকে। আর যখন পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ থাকে, তখন কৃত কাজ হচ্ছে ইন্টিগ্রেশন অফ F/ds। সেক্ষেত্রে আমাদেরকে সরণের রেসপেক্টে সমাকলন করা লাগে, ইনিশিয়াল সরণ থেকে শেষ সরণটা দেওয়া লাগে। এই পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজের এই টপিকটা সাস্টের জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি একটু খেয়াল করে দেখো, আমাদের সাস্ট 18-19-এ একটা প্রবলেম দিছে, যেখানে ফোর্সের মানটা বলা হচ্ছে F=6x² + 2। কোন একটা কণা এই ইকুয়েশন মেনে তার উপর বল প্রযুক্ত হচ্ছে। সেই কণাটার এক্স এর মান 0 থেকে x=0 থেকে 2 পর্যন্ত এতটুকু সরণের জন্য আমাকে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে হবে, ডাব্লিউ নির্ণয় করতে হবে। তো আমরা যে বেসিক ভাবে সরণ, আমরা যদি সিম্পল ভাবে কাজটা নির্ণয় করি, তাহলে এখানে সরণের সাপেক্ষে সমাকলন হচ্ছে প্রযুক্ত বলের। তাহলে আমাদের দেখো, সরণ হচ্ছে r/dx, সরণ হচ্ছে 0 থেকে 2 পর্যন্ত। প্রযুক্ত বলের মান যদি আমরা বের করে ফেলি, এটা হচ্ছে 6x² + 2 d(x). লিমিট 0 থেকে x=0 থেকে x=2 পর্যন্ত আমাকে কৃত কাজের মান বের করতে হবে। তো এটা হচ্ছে খুবই বেসিক লেভেলের একটা ইন্টিগ্রেশন। x এর সাপেক্ষে যদি 6x² আমরা ইন্টিগ্রেশন করার চেষ্টা করি, সেটা আসবে 6x³ / 3 প্লাস টুয়াইস x। তো এই ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 থেকে 2। লিমিটটা তুমি ইনপুট করে দিবে, সেটা হচ্ছে 2^2^3 প্লাস 2 × 2 4, 8 দুগুণে 16, 4 20 জুল। ওকে, এই প্রশ্নটা আমাদের সাবিপ্রবি 18-19 সেশনে আসতে দেখা গেছে, সাস্ট 18-19 সেশনে আসতে দেখা গেছে। এবং ঠিক এক্সাক্ট ধর্মী, অর্থাৎ সেম ধর্মী একটা ম্যাথ পরবর্তীতেও আসতে দেখা গেছে, যেটা হচ্ছে জিএসটি 22-23 ভর্তি পরীক্ষায় আসছিল। অর্থাৎ একদম সেম ম্যানারে জিএসটি 22-23 একটা প্রশ্ন দেখা গেছে। আমরা এখন ওটাতে বলা হইতেছে, কোন একটা 500 গ্রাম ভরের একটা বস্তু আছে, অর্থাৎ এম ভরের একটা বস্তুর উপর তুমি এফ পরিমাণ বল প্রয়োগ করতেছো। যে বলের মানটা এখানে দেওয়া আছে 6x² - 4x নিউটন, অর্থাৎ এটা একটা পরিবর্তনশীল বল, যেখানে x এর মানের সাথে সাথে বলের পরিমাণটা চেঞ্জ হইতেছে। এই বলের ক্রিয়ায় বস্তুটার x=0 অবস্থান থেকে x=2 অবস্থানে আমাকে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে হবে, ওয়ার্কটা বের করতে হবে। তো আমরা যদি কাজটা বের করার চেষ্টা করি, কৃত কাজ W=F/dx, অর্থাৎ সরণের সাপেক্ষে প্রযুক্ত বলের সমাকলন, রৈখিক সমাকলন আমার কৃত কাজ নির্দেশ করে। তাহলে আপনার এখানে ইন্টিগ্রেশন লিমিটটা হচ্ছে 0 থেকে 2। আমরা যদি ম্যাথ করার চেষ্টা করি, f এর মান হচ্ছে 6x² - 4x × dx। খুব সিম্পল একটা ইন্টিগ্রেশন হবে x এর সাপেক্ষে, এটা হয়ে যাবে 6x² - 4x। তো চিন্তা করে দেখো, সেটা হচ্ছে 6x³ / 3 - 4x² / 2। পোলাপান দেখ, ইকুয়েশনও খুব বেশি চেঞ্জ হয় না, একদম হুবহু ইকুয়েশন আসছে না। একটু আগেরটাও 6x² ছিল, এটাও 6x² আছে। লিমিট হচ্ছে 0 থেকে 2। তো তোমরা যদি সিম্পল ভাবে লিমিটটাকে বসায় দাও, এখানে লিমিট বসায় দিলে যে ভ্যালুটা আসবে 2 × 2³ - 2 × 2², তাহলে এটা থাকতেছে আলটিমেটলি মোস্ট প্রবাবলি 8 16 বিয়োগ 4 দুগুণে 8 8 জুল। এই পরিমাণ কাজ সংগঠিত হয়েছে। তো দেখো, প্রশ্ন ব্যাংক সমাধানের গুরুত্বটা কত বেশি। প্রশ্ন কিভাবে আমাদের 1 সাল থেকে পরবর্তীতে সালেও আমরা দেখতে পাচ্ছি রিপিটেড আসতেছে প্রশ্ন। কোশ্চেন ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আমাদের এই প্রশ্নটা সাবিপ্রবি 18-19 সেশনে আসছে। বর্তমানে যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্রশ্নে বলা হচ্ছে, কোন একটা এম ভরের বস্তু কণা, যেটা শুরুতে আদি অবস্থায় নির্দিষ্ট বেগে চলতেছিল, তারপর বস্তুটার উপর কেউ করলো কি প্রযুক্ত বল, অর্থাৎ ব্রেক জনিত একটা বল ছিল, যে ব্রেক জনিত বলের ক্রিয়ায় বস্তুটা ইভেন্চুয়ালি কিছুটা দূরত্ব যাওয়ার পর থেমে গেছে। তাহলে এই এফ বল কর্তৃক কৃত কাজের মানটা নির্ণয় করতে হবে। তো চিন্তা করে দেখো, বস্তুর ভর সেটা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু ছিল, যেটা আদি অবস্থায় আমার 2i + 4j + 2k এই ব্যাগ মেনে চলতেছিল। কিছুটা দূরত্ব অতিক্রম করার পর বস্তুটা থেমে গেছে তার অবস্থানে গিয়ে। তাহলে তুমি তো জানো, কাজ শক্তি উপপাদ্য, ওয়ার্ক পাওয়ার এনার্জি থিওরাম, কোন বস্তুর উপর প্রযুক্ত মোট কৃত কাজ তার গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে তার গতিশক্তির পরিবর্তন ডেল্টা কে যদি হিসাব করতে চাই, শেষ গতিশক্তির তো 0, আদি গতিশক্তি ছিল ½ m আদি বেগের বর্গ,
আর শেষ বেগের জন্য হিসাব করলে শেষ বেগের মান হচ্ছে 0, 0 স্কয়ার মানে 0। তাহলে চিন্তা করে দেখো বস্তুর ভর হাফ ইন্টু টু। একটু ঠান্ডা মাথায়, এখানে ব্যাগের মান দেওয়া নাই, ভেক্টর রূপটা দেওয়া আছে, সেখান থেকে মানটা ইম্পোর্ট করে নেই। সেটা হচ্ছে রুট ওভার 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার, ওপরে আবার একটা স্কয়ার আছে যেটা আলটিমেটলি রুট স্কয়ারটাকে কেটে দিবে। তো ভ্যালু আসতেছে 4 যোগ 16 যোগ 4 অর্থাৎ 24 জুল। অর্থাৎ এই পরিমাণ কাজ একটা বস্তুকে ইউ ব্যাগ থেকে ভি ব্যাগে নেওয়ার জন্য হয়েছে। তো এটাও একটা ইম্পর্টেন্ট টাইপের প্রশ্ন বলা যেতে পারে, কারণ হচ্ছে যে আমাদের মধ্যে একটা মানে বড় একটা প্রবণতা আছে, আমরা করবো কি ম্যাথটা দেখার সাথে সাথেই ত্বরণ বের করতে ব্যস্ত হয়ে যাবো, দূরত্ব কতটুকু স্মরণ হয়েছে তা বের করতে ব্যস্ত হয়ে যাবো, এম এ দিয়া বল, তারপরে এফ এক্স, এত ডিটেলসে যাওয়া যাবে না। সিম্পল কাজ শক্তি উপাদ্য বস্তুর গতিশক্তির পরিবর্তন তা দ্বারা কৃত কাজের সমান। সাবিপ্রবি 18-19 প্রশ্ন। পরের প্রশ্নটা সাস 2012-13 সেশন একটা অঙ্ক, যেখানে বলা হচ্ছে কোন একটা এম ভরের বস্তুকে তুমি নির্দিষ্ট বল প্রয়োগ করে কিছুটা দূরত্ব সরিয়ে নিস, অর্থাৎ তাকে এ অবস্থান থেকে বি অবস্থানে সরিয়ে নিছো, এবং এখানে বলা হচ্ছে বস্তুটাকে টোটালে তুমি 5 মিটার পরিমাণ সরাইছো, এবং এই সরলরৈখিক যে একটা সরণ ঘটছে, এই সরণের ফলে বস্তুর অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান কত। তো কাজ বের করার সময় যে জিনিসটা মাথায় রাখবা, কাজ কিন্তু ডিপেন্ডেন্ট, কার সাপেক্ষে কাজ নির্ণয় করতে বলছে। এখানে একটা বস্তুকে এ অবস্থান থেকে বি অবস্থানে নেওয়ার জন্য টোটাল 3 ধরনের কাজ তুমি দেখতে পাবা। একটা হচ্ছে প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ, ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। এখানে অভিকর্ষ বলটা এক্স্যাক্টলি কোন দিক বরাবর কাজ করতেছে? অভিকর্ষ বল এক্স্যাক্টলি পৃথিবীর কেন্দ্র বরাবর নিচের দিকে কাজ করতেছে। বল হচ্ছে পৃথিবীর সেন্টার বরাবর, তার সরণ হচ্ছে একদম এক্স এক্সিস বরাবর, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ে গেছে 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি এখানে বল এবং সরণের মধ্যবর্তী কোণের কারণে কৃত কাজের মান কত হয়ে গেল? 0 হয়ে গেল। পরীক্ষা তো এত অ্যানালাইসিস আমরা করি না, পরীক্ষা আমরা অ্যানালাইসিস ডিগ্রি কি করি, যে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, আনুভূমিক ভাবে কোনো প্রকার কাজ থাকে না। অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কেবল উলম্ব প্রসারণ বা উলম্ব সরণের কারণে হয়। বস্তুর আনুভূমিক সরণ অভিকর্ষ বল দ্বারা কৃত কাজের মান 0। দ্যাটস ওয়াই তুমি এমসিকিউটা খুব ইজিলি লাগাই ফেলতে পারো, এটার উত্তর হবে এ, অর্থাৎ 0। মনে করি আমার কাছে একটা স্প্রিং আছে, আমরা যদি পরের প্রশ্নের দিকে তাকাই, একটা স্প্রিং আছে, যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবক হচ্ছে কে পরিমাণ, স্প্রিংটাকে আমি ঠিক এক্স পরিমাণ প্রসারণ করছি, অর্থাৎ তার সাম্য অবস্থার সাপেক্ষে এক্স পরিমাণ প্রসারণ করা হয়েছে এখানে। তো এই এক্স পরিমাণ প্রসারণের জন্য আমার যে পরিমাণ কাজ সংঘটিত হয়েছে সে রোধের ধরো সেটা হচ্ছে W1 পরিমাণ কাজ হয়েছে। ঠিক আছে, প্রশ্নের যদি নেক্সট পোর্শনটাতে বলো দ্বিতীয় সেম একটা স্প্রিং কে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে আমার দ্বিগুণ পরিমাণ, অর্থাৎ আরো একটা স্প্রিং আছে, যে স্প্রিং এ আমার ধরো যদি পাশেই আমি আঁকার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে আমার সে একটা স্প্রিং, যে স্প্রিংটার স্প্রিং ধ্রুবকের মান আমাকে নির্ণয় করতে হবে। ধরো এটা হচ্ছে আমার প্রথম স্প্রিংটা K1, বা প্রথমটার ধ্রুবককে আমরা কে দিয়ে রাখতে পারি, পরেরটাকে বললাম K ড্যাশ। ওকে, তো এই স্প্রিংটাকে আমরা করলাম কি, ঠিক প্রথমটার অর্ধেক পরিমাণ লম্বা করছি, অর্থাৎ x/2 পরিমাণ প্রসারণ করছি, যার কারণে আমার পূর্বের তুলনায় দ্বিগুণ পরিমাণ W2 পরিমাণ কাজ সংঘটিত হয়েছে। তো তুমি যদি এখানে রিলেট করার ট্রাই করো, যেখানে W2 হচ্ছে প্রথমটার কাজের দ্বিগুণ, হয় না? যে ধরো এটা হচ্ছে একটা কোনো ক্যালেন্ডারে থাকা স্প্রিং, ওকে, খুব ইজিলি পুল করা যায়। আর এটা হচ্ছে ধরো কোনো একটা লোহার স্প্রিং, মানে একটা স্ট্রং একটা স্প্রিং, যে স্প্রিংটা খুব ইজিলি তুমি প্রসারিত বা বড় করতে পারতেছো। এই স্প্রিংটা তুমি যদি প্রসারিত করতে চাও, এটাতে আগের অর্ধেক পরিমাণ প্রসারণের কারণে তার কাজটা হচ্ছে পূর্বের দ্বিগুণ পরিমাণ। তাহলে তুমি দেখো তো, দ্বিতীয় স্প্রিং এর প্রসারণ জনিত কৃত কাজ হচ্ছে হাফ কে ড্যাশ এক্স স্কোয়ার। তো যে পরিমাণ প্রসারণ হয়েছে, এখানে প্রসারণের পরিমাণ হচ্ছে x/2 হোল স্কোয়ার। আর প্রথম স্প্রিংটার প্রসারণের পরিমাণ ছিল হাফ কে এক্স স্কোয়ার পরিমাণ, অর্থাৎ হাফ কে এক্স স্কোয়ার হচ্ছে প্রথম স্প্রিং কর্তৃক কৃত কাজ। তাহলে সিম্পলি আমরা যদি দুই পাশ থেকে হাফ হাফ ক্যান্সেল আউট করে দেই এবং আরেকটু ক্যান্সেল আউট করতে পারি, আমরা বলতে পারি কে ড্যাশ ইকুয়ালস টু 4 ইন্টু 2 ইন্টু কে এক্স স্কোয়ার দুই পাশ থেকে কাটা চলে গেল, তাহলে কে ড্যাশের মান আসতেছে 8k। অর্থাৎ আমার স্প্রিংটা হবে স্প্রিং ধ্রুবক, দ্বিতীয় যে স্প্রিংটা ছিল আর স্প্রিং ধ্রুবক প্রথমটার স্প্রিং ধ্রুবকের প্রায় 8 গুণ বেশি। সিম্পল ম্যাথ করছি, দ্বিতীয়টার কৃত কাজ প্রথমটার কৃত কাজের দ্বিগুণ, এবং ওই সাপেক্ষে আমরা যে রেজাল্টটা পাচ্ছি, দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক প্রথম স্প্রিং এর স্প্রিং ধ্রুবকের 8 গুণ বেশি। এই প্রবলেমটা যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা নির্দিষ্ট ভরের বস্তুকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে, অর্থাৎ এ অবস্থান থেকে বি অবস্থানে নেওয়া হয়েছে, বি থেকে পুনরায় এ বিন্দুতে ফিরে আনা হয়েছে। তাহলে বস্তুর উপর কত জুল কাজ সম্পাদিত হয়েছে? প্রশ্নটা জিএসটি 21-22 সেশনে আসছে, যেখানে লাস্ট কোচ্ছের অধিভুক্ত ছিল।
তো এই প্রশ্নটা নিয়ে অনেক অ্যানালাইসিস হতে পারে যে এ অবস্থান থেকে বি অবস্থান, বি থেকে এ অবস্থানে ফেরত আসতেছে। ঠান্ডা মাথায় চিন্তা করে উত্তর আমি দুই ভাবে দিতে পারি। প্রথমত, যে বস্তুটাকে তুমি সিম্পলি এ অবস্থান থেকে একবার বিতে নিছো, আবার বি থেকে পুনরায় এতে ফিরিয়ে নিয়ে আসছো, তাহলে আলটিমেটলি তোমার এখানে মোট সরণের পরিমাণ শূন্য, দ্যাটস ওয়াই কাজের পরিমাণ শূন্য। এটা একটা উত্তর হতে পারে। আরো একটা উত্তর হতে মানে এনে আরো এক শ্রেণীর মানুষ আছে যারা আরো ইজিলি উত্তর বের করবো, তারা বলবো যে ভাইয়া সংরক্ষণশীল বল দ্বারা তো কৃত কাজের মান অলওয়েজ শূন্যই হয়, তাহলে এখানে যেহেতু শুরুতে সংরক্ষণশীল বলটা আমি পড়ে ফেলছি, ওয়ার্ডটা পড়ে ফেলছি, তাহলে এটার কাজের মান শূন্য হবে খুব ইজিলি আমরা বলতে পারি। তাহলে এরকম ছোট ছোট বিষয়গুলোকে একটু খেয়াল রাখবা। এই এমসিকিউ গুলা তোমাকে ওই বড় কঠিন এমসিকিউর জন্য সময় ব্যয় করে দিবে, অর্থাৎ এটা ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ছিল। সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মান সর্বদা শূন্য থাকে। বিপ্লবী 19-20 আসা এই প্রশ্নটা দিয়ে খেয়াল করো। এখানে বলা আছে কোন একটা দেয়াল, মনে করো সেটা হচ্ছে ঠিক 10 সেন্টিমিটার পুরো। 10 সেন্টিমিটার এই পুরো দেয়ালে একটা বুলেট এসে ভেদ করার চেষ্টা করতেছে, এবং গুলিটা দেয়ালের ঠিক 4 সেন্টিমিটার পরিমাণ ভেদ করার পরে সে তার ব্যাগ 2/3 পরিমাণ হারায়। প্রশ্ন হচ্ছে গুলিটা ঠিক আর কত দূর অব্দি প্রবেশ করতে পারবে। এটা সিম্পল একটা কনসেপ্ট যে গুলিটা ঢোকার সাথে সাথেই তার মধ্যে মন্দন ক্রিয়া করতেছে, দেয়ালের বাধাদানকারী বলের বিরুদ্ধে যাচ্ছে, তাই তাহলে একটা সময় গলিটার ব্যাগটা হ্রাস পাইতে 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 একটা সময় যেটা কি হয়ে যাবে, থাইমা যাবে। তো থামা পূর্ব পর্যন্ত সেটা কতটুকু দূরত্ব যাবে সেটা জানতে চাইছি। এই প্রশ্নটা বেসিক্যালি গতিবিদ্যা থেকে আসছে, অর্থাৎ আমাদের ফার্স্ট পেপারের 3rd চ্যাপ্টার থেকে আসছে। একটু খেয়াল করে দেখো, আদি অবস্থায় তার ব্যাগের পরিমাণ যদি আমি ধরে নিই v0, তাহলে থামার পর তার ব্যাগ 2/3 পরিমাণ হ্রাস পাইছে, অর্থাৎ শেষ ব্যাগ হচ্ছে v। তাহলে শেষ ব্যাগ হচ্ছে আদি ব্যাগ থেকে 2/3 হ্রাস পাইছে, অর্থাৎ 2/3 v0 কমে গেছে। তাহলে অবশিষ্ট ব্যাগের পরিমাণ কি হবে? আদি অবস্থা থেকে বিয়োগ করে দিলেই তো আমরা অবশিষ্ট ব্যাগটা পাচ্ছি। তাহলে আমার অবশিষ্ট ব্যাগ হচ্ছে আদি ব্যাগের 1/3 পরিমাণ ব্যাগ এটার মধ্যে অবশিষ্ট আছে। আমি এখান থেকে জানতে চাচ্ছি এই যে 4 সেন্টিমিটার দূরত্ব সে অতিক্রম করলো, এই দূরত্ব অতিক্রম করতে তার ব্যাগের যে হ্রাসটা, সেই হ্রাসকারী মন্দনের পরিমাণটা কত। অর্থাৎ আমরা যদি বলতে চাই v স্কয়ার ইকুয়াল টু v0 স্কয়ার মাইনাস টোয়াইস as, এখানে আদি অবস্থায় s1 দূরত্ব, অর্থাৎ সে প্রায় 4 সেন্টিমিটার পরিমাণ দূরত্ব গেছে। তো আমরা এখানে সিম্পলি a এর মানটা বের করতে পারি, সেটা হচ্ছে v0 স্কয়ার মাইনাস v স্কয়ার তো s1। তো সিম্পল ভাবে চিন্তা করে দেখো, ভি নট এর মান ঠিকঠাক আছে, ভি এর মান হচ্ছে v0/3, সেটা হয়ে যাবে v0 স্কয়ার বাই 9, নিচে হচ্ছে 2 ইন্টু 4 সেন্টিমিটার আছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, ইন্টু 10⁻² রেখে দিতে পারি। ওকে, অথবা নাও রাখতে পারি, কারণ আমরা তাহলে আনসারটা সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ারে নিয়ে আসবো, প্যারা নাই। তাহলে খেয়াল করে দেখো রেজাল্ট আসতেছে আলটিমেটলি যে 8 v0 স্কয়ার, নিচে হবে 9, 4 2 8, অর্থাৎ v0 স্কয়ার বাই 9 এই পরিমাণ মন্দন আমার বস্তুটার মধ্যে ঘটতেছে। ঠিক আছে, সিম্পল ভাবে লসাগু করছি। তাহলে চিন্তা করে দেখো, বস্তুটা যখন সামনে আরো ফার্দার মোর যাওয়া শুরু করবে, ধরো আরো নতুন s2 পরিমাণ দূরত্ব সে যাওয়ার পরে থেমে গেল। এবার প্রথম ক্ষেত্রে আদি বেগটা, প্রথম ক্ষেত্রে শেষ বেগটা কি, দ্বিতীয় ক্ষেত্রে আমার আদি বেগ না। তাহলে প্রথম ক্ষেত্রে শেষ বেগের পরিমাণ ছিল আমার আলটিমেটলি v0/3, তাহলে দ্বিতীয় অবস্থায় আদি বেগ u2 ইকুয়ালস টু হচ্ছে আমার v0/3, তাহলে দ্বিতীয় অবস্থায় শেষ বেগ v2 ইকুয়ালস টু কত হবে? সিম্পল। তাহলে এই ব্যাগের পরিমাণটা শূন্য করার জন্য অতিক্রান্ত দূরত্ব s2 যদি বের করতে চাও, আমরা বলবো যে v2 স্কয়ার ইকুয়াল টু u2 স্কয়ার মাইনাস টোয়াইস এ s দূরত্ব বা s2 দূরত্ব। তাহলে s2 ইকুয়াল টু হচ্ছে u2 হোল স্কয়ার, বা যেটা আসতেছে u2 এর মান হচ্ছে আমার v0/3, অর্থাৎ v0 স্কয়ার বাই 9, নিচে হচ্ছে 2 ইন্টু a, এর মান হচ্ছে আমার আলটিমেটলি v0 স্কয়ার বাই 9। তাহলে হিসাব যদি করি আমরা, s2 এর মান আসতেছে, কাটাকাটি যাচ্ছে সুন্দর মতো, 0.5 সেন্টিমিটার। উত্তরটা হচ্ছে আমার 0.5 আসছে কিনা দেখি তো। আচ্ছা, খেয়াল করে দেখবা একের উত্তরটা দেওয়া নাই, অর্থাৎ একের উত্তর হতো 0.5 সেন্টিমিটার, যেটা প্রশ্নে দেওয়া নাই, অর্থাৎ এটার অপশন নাই। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং, এটা গতিশক্তি বিয়োগ শক্তি মিলিত অবস্থায় আসছে। ধরো তোমার কাছে একটা 50 কেজি ভরের বস্তু মাটি থেকে এই উচ্চতায় অবস্থান করতেছে, রাইট? এই 50 কেজি ভরের বস্তুটা যখন ভূমিটা স্পর্শ করবে, ওই মুহূর্তের গতিশক্তি সর্বোচ্চ অবস্থানে থাকা বিয়োগ শক্তির সমান হবে না। তাহলে আমি যদি বলতে চাই ভূমি স্পর্শকালীন বস্তুটার মোট গতিশক্তি ই কে ইকুয়ালস টু সর্বোচ্চ অবস্থানের বস্তুটার বিভব শক্তি mgh এর সমান। ওকে, তাহলে আমি প্রশ্নটাকে দাঁড় করালাম। প্রশ্নে বলা হচ্ছে এই m ভর বা 50 কেজি ভরের বস্তুটা যখন ভূমিতে স্পর্শ করবে, ওই মুহূর্তের গতিশক্তি, আরো একটা ট্রাকের কথা বলছে, যেটা হচ্ছে প্রায় 2000 কেজি ভরের ট্রাক,
অর্থাৎ আরো একটা m1 ভরের বস্তু, যেটা আমার আলটিমেটলি v বেগে চলমান, ওই ট্রাকটার যে গতিশক্তি থাকবে সেই গতিশক্তিটা পূর্বোক্ত বস্তুটার ভূমি স্পর্শকালীন গতিশক্তির সমান। তাইলে আমার 50 কেজি ভরের বস্তু ভূমি স্পর্শকালীন মুহূর্তে গতিশক্তির পরিমাণ হচ্ছে mgh, আর এই 2000 কেজি ট্রাক যেটা v বেগে গতিশীল আছে, গতিশক্তির পরিমাণ হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তাহলে একটু চিন্তা করে দেখো, এখানে কাই টু না, এটা এটা হচ্ছে m1 বা 50 কেজি, বা এটা m1 দিয়ে দিলাম। তো দেখো 50 × 9.8 উচ্চতার মানটাই জানতে চাইছে। তাহলে হাফ ইন্টু 2000 কেজি ভরের ট্রাক, বস্তুটা সম্ভবত 25 কিলোমিটার প্রতি ঘন্টায় যাচ্ছিল, 3.6 দ্বারা ভাগ করে মিটার পার সেকেন্ডে নিয়ে নেবা। একটা রেজাল্টে বাড়ি দিলে যেই উচ্চতাটা আসবে সেটা হচ্ছে বেসিক্যালি উত্তর। ঠিক আছে, তো এটা ছিল আমাদের সাবিপ্রবি 19-20 সেশনে আসা সেকেন্ড একটা কোশ্চেন। আমাদের পরের এই অঙ্কটা সাস থেকে আসা একটা রিপিটেড প্রবলেম, যেটা পরপর দুইটা সালে আসতে দেখা গেছে। প্রশ্নে বলা হচ্ছে কোন একটা গাড়ি, এম্বরের গাড়িটা, যেটা শুরুতে আমার v1 বেগে চলমান ছিল, যার কারণে তার গতিশক্তি হচ্ছে ek1। গাড়িটার বেগ যদি v1 এর পরিবর্তে আমরা v2 করি, তখন আমাদের গতিশক্তি ek2 কত হবে সেটা জানতে চাইছেন স্যার। তো এই ম্যাথটা আমরা খুব ইজিলি করতে পারি যে গতিশক্তি ek ইকুয়ালস টু কি ছিল, হাফ এম ভি স্কয়ার। তো তুমি চিন্তা করে দেখো, বস্তুর ভর অর্থাৎ একই ভরের বস্তুর জন্য গতিশক্তি হচ্ছে তার বেগের বর্গের সমানুপাতিক। তাহলে সিম্পলি আমরা বলতে পারি যে ek2 বাই ek1 ইকুয়ালস টু হচ্ছে আমার v2 বাই v1 হোল স্কয়ার। দেখো কিলোমিটার ঘন্টা কাটাকাটি চলে গেলে, তাহলে আমরা যদি খুব সহজে হিসাব করতে চাই, ek1 এর মানটা হচ্ছে 2 × 10⁵, v2 v1 মান বসাই দিলে 20/40। আমি কিন্তু ইচ্ছা করে কনভার্ট করি নাই, বোঝার চেষ্টা করি, ওখানে সেম সেম জিনিসপাতি কাটা চলে যাবে। তাহলে দ্বিতীয় গতিশক্তি ek2 টা হচ্ছে হাফ 1/4। আমরা বলতে পারি ek2 ইকুয়ালস টু 2/4 ইন্টু 10⁵ জুল। এটাকে ভাঙলে পাবা 0.5 × 10⁵ জুল, অথবা 5 × 10⁴ জুল। এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা অপশন, আচ্ছা আমাদের অপশনটাই কারেক্ট আনসার, অর্থাৎ 0.5 × 10⁵ জুল, এটা হচ্ছে কারেক্ট উত্তর। পরের প্রশ্নের দিকে তাকাও, লেখচিত্র খুব ঠান্ডা মাথায় বলা আছে। এখানে এক্স অ্যাক্সিস বরাবর বস্তুর উপর মানে স্প্রিংটার উপর প্রযুক্ত বল, এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তার প্রসারণের মান দেওয়া আছে। তুমি যদি খেয়াল করে দেখো, যখন আমার এক্স এর মানটা 3, অর্থাৎ প্রযুক্ত বলের মান 3 নিউটন, ঠিক তখনই আমার স্প্রিংটার প্রসারণের পরিমাণ হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যে স্প্রিং এ 3 নিউটন পরিমাণ বল প্রয়োগ করলে 2 সেন্টিমিটার পরিমাণ প্রসারণ ঘটে, অর্থাৎ F ইকুয়ালস টু kx। এই ইকুয়েশন থেকে আমরা সিম্পলি k এর মানটা নিয়ে আসতে পারি, অর্থাৎ 3/0.02। এটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবকের মান। তো এটা অ্যাপ্রক্সিমেটলি কত হবে? এটা হয়ে যাবে 3/2 1.5 × 10⁻², অর্থাৎ বলতে পারি 150 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমার স্প্রিং ধ্রুবকের মান। প্রশ্নে আরো বলা হচ্ছে স্প্রিংটার দৈর্ঘ্য বৃদ্ধি 2 সেন্টিমিটার করলে স্প্রিং এর সঞ্চিত শক্তির পরিমাণ কত? অর্থাৎ এবার আমার কাছে স্প্রিং ধ্রুবকের মান আছে, রাইট। স্প্রিং ধ্রুবকের মান থাকলে আমি সঞ্চিত শক্তির মান পি ইকুয়ালস টু বলতে পারি হাফ কে এক্স স্কয়ার। ইপি বলার কারণে স্প্রিং এ শক্তিটা বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে, দ্যাটস ওয়াই। তাহলে হাফ ইন্টু কে, কে এর মান হচ্ছে 150, 2 সেন্টিমিটার পরিমাণ প্রসারণ, ধরো আমরা বলতে পারি 0.02 হোল স্কয়ার। এই পুরোটারে যদি ক্যালকুলেটরে চাপার চেষ্টা করি, এটা 75 ইন্টু আমরা বলতে পারি যে 2/100 ইন্টু 2/100। তো সহজে চিন্তা করলে দেখো, 2 দুগুণে 4, 4 ইন্টু করলে হচ্ছে 300 ভাগ 1/100 ইন্টু 100, 0.03 জুল। আশা করি উত্তর আছে আমাদের 6-1 নম্বরটা হচ্ছে সঠিক উত্তর। তো আমি একটু হ্যান্ড ক্যালকুলেশন করার চেষ্টা করছিলাম, অ্যাকচুয়ালি তোমরা ওই সময় তো ক্যালকুলেটর পাবা। তো এই টাইপের প্রশ্ন কিন্তু আমাদের অন্যান্য জায়গাতে ইম্পর্টেন্ট, যেখানে ক্যালকুলেটর নাই। তো এটা যে পারা যাবে না এমন না। তোমাদের যদি হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিও লাগে আমারে বলবা, আমি আলাদা একটা প্লেলিস্ট আনার চেষ্টা করব। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তবে একটু হালকা সামারি করি যে কেন আমি কিভাবে বের করছি। এই ইকুয়েশনটা নিয়ে অথবা প্যারা খায়, একটা স্প্রিং এর যদি এক্স পরিমাণ প্রসারণ এফ বলের ক্রিয়ায় হয়, তবে তার স্প্রিং ধ্রুবক বের করে ইকুয়েশন হচ্ছে এটা। আমি স্প্রিং ধ্রুবক জেনে গেছি না, স্প্রিং ধ্রুবক বের করে ফেলছি, তাহলে তার সঞ্চিত শক্তি খুব সহজে বের করতে পারি। এটা মোটামুটি কমন একটা প্রশ্ন। বলা হচ্ছে যে নির্দিষ্ট উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলে দিলে কত উচ্চতায় গতি শক্তিটা আমার স্থিতি শক্তির 3 গুণ হবে, অর্থাৎ ই কে ইপির 3 টাইমস হবে। তো দেখো, আমার গতিশক্তি যদি বিভব শক্তির 3 গুণ হয় বা n গুণ হয়,
তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস টু টোটাল উচ্চতা h n প্লাস 1। তাহলে এখানে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে 3 গুণ বলা হয়েছে। এটা শর্টকাট, জানো তো নাকি যে গতিশক্তি বিয়োগ শক্তির n গুণ হইলে সেক্ষেত্রে আমার উচ্চতাটা হচ্ছে টোটাল উচ্চতা ভাগ n প্লাস 1। তাহলে এখানে আমার 3 গুণ হয়েছে, n এর মান 3, টোটাল উচ্চতা ছিল 40 মিটার ভাগ 3 যোগ 1 আলটিমেটলি হচ্ছে 10 মিটার। অর্থাৎ ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আমার এই বস্তুটার গতিশক্তি বিয়োগ শক্তির 3 গুণ হবে। ঠিক আছে, এটা সাবিপ্রবি 13-14 আসা একটা প্রশ্ন। তো চিন্তা করে দেখো, এখানে বলা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা থেকে, মাটি থেকে নির্দিষ্ট অর্থাৎ 250 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে জাস্ট তুমি ছেড়ে দিছো বা পড়তেছে বস্তুটা মাটিতে পড়ার সাথে সাথে আনুভূমিক ভাবে চারদিকে ছিটকে মিটকে যাচ্ছে। অর্থাৎ একটা ভরের বস্তু যখন এইচ উচ্চতা থেকে ভূমিতে এসে আঘাত করে, সেই আঘাতরত বস্তুটার ক্ষেত্রে কত বেগে এসে আঘাতটা করবে সেটা জানতে চাইছি। এখানে শক্তির অপচয় অগ্রাহ্য করতে বলছে, তাই আমি অগ্রাহ্য করছি। তাহলে আমরা যে সিম্পলি বের করি যে বস্তুটা ভূমি স্পর্শ করার মুহূর্তের গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, সর্বোচ্চ উচ্চতার বিয়োগ শক্তি এম জি এইচ এর সমান। তাহলে সিম্পলি এখান থেকে আমরা কাটাকাটি করি, ভি এর মান হচ্ছে রুট ওভার 2gh। তাহলে রুট 19.6 ইন্টু উচ্চতার মান ছিল 250। তাহলে এটা তুমি ক্যালকুলেটর চাপ দিলে আনসার এসে পড়বে। এখন জিএসটি তে তো ক্যালকুলেটর নাই, কিভাবে করা যেতে পারে চিন্তা করে দেখি। জি এর মান 9.8 ধরবো না, সেক্ষেত্রে আমরা 10 ধরে কাজ করবো। তাহলে এটা যদি আমি 20 ধরে চিন্তা করি, 20, তাহলে চিন্তা করে দেখো রুট 25 ইন্টু রুট 200 থাকতেছে, ঠিক নেই? রুট 25 মানে 5, রুট 200 কে বলা যেতে পারে যে 10 রুট 2। 5 × 10 = 5 ইন্টু 10, রুট 2 এর মান 1.41। তাহলে পুরোটা হিসাব করলে তুমি পাওয়া যাবে যে 5 ইন্টু 10 ইন্টু 10 না বলে আমরা এটা একসাথে বলে ফেলি 14.1। 5 14 কত হয় 70 মিটার, অর্থাৎ বস্তুটা অ্যাপ্রক্সিমেটলি 70 মিটার উপর থেকে পড়ছিল। যদি হিসাবটা মিলানোর চেষ্টা করি, হ্যাঁ, আচ্ছা দেখ তো, মিটার না, মিটার পার সেকেন্ড হবে। তাহলে দেখো আনসার মিলছে আমাদের, সেক্ষেত্রে 2 এর 4 যুক্ত আমাদের, তা 70 মিটার পার সেকেন্ড বেগ থেকে আসছে, রাইট? তো সিম্পল ভাবে আমরা হিসাবটা চালাই গেছি। 23-24 আসলে যে পরের প্রশ্নটা দেখো, সিমিলার ক্যাটাগরি দুটো প্রশ্ন একই সেশনে আসছে। বলা হচ্ছে 200 গ্রাম ভরের বস্তুরা যখন 20 মিটার উপর থেকে পড়বে তখন ভূমি স্পর্শ করার মুহূর্তে, আগে জানতে চাইছিল বেগ কত, এখন জানতে চাইছে গতিশক্তি। তো ভূমি স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি সর্বোচ্চ উচ্চতার বিয়োগ শক্তি mgh এর সমান। তোমার এখানে ভর আছে, জি আছে, এইচ আছে, সবকিছু আমরা খুব সহজেই হিসাব নিকাশ করলে আনসার চলে আসবে। এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে বোনাস অঙ্ক। এই অঙ্কগুলো মূলত তোমার সবাই পারবে। তো তুমি যদি ভর্তি পরীক্ষায় যাইয়া এই অঙ্কগুলোতে ভুল করে বসো, যেটা সবাই পারতেছে সেটা তুমি পারতেছো না, তাহলে তুমি যত ইউনিক অঙ্কই পারো না কেন তোমার চান্স হবে না। সেক্ষেত্রে তোমার অবশ্যই যেগুলো মাস্ট টু নো, আগে সেগুলো ক্লিয়ার করো। আমাদের অনেক পোলাপান আছে শুরুতে অনেক বেশি শেখার জন্য লাফায়, অর্থাৎ শুরুতে এরা ওই ইউনিক 5% 7% অঙ্ক করতে যায় না। যেগুলো বেসিক সহজ অঙ্ক, x ইজ ইকুয়াল টু h বাই n প্লাস 1, সহজ সহজ অঙ্কগুলো কইলে আগে তুমি আমার বেস ক্লিয়ার করো। বেস যত স্ট্রং থাকবো লাফাইতে তত সুবিধা হবে, তত বেশি উপরে ঝাঁপ দিতে পারবে। বেস উইক, ঝাঁপ দিতে গেছে অনেক বেশি, বুঝতেছো কি হবে? ওকে, ঠিক আছে, খেয়াল করো এই প্রশ্নটা। এখানে বলা হচ্ছে একটা ভরের বস্তু আছে, বস্তুটা স্থির অবস্থায় ছিল, তাহলে আদি অবস্থা তার বেগের মান 0। বস্তুটা তুমি নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করছো, যে বলের ক্রিয়ায় বস্তুটা 3 সেকেন্ড পর, 3 সেকেন্ড সময় পর 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করতেছে। কথা বুঝতেছো আমার? তাহলে যদি আমরা জানতে চাই যে বস্তুটার আদি বেগ হচ্ছে এখানে 0, শেষ বেগ হচ্ছে 6 মিটার পার সেকেন্ড, সময়ের মান হচ্ছে 3 সেকেন্ড, তাহলে বস্তুটাতে ঠিক কি পরিমাণ ত্বরণ ঘটলে বস্তুটার বেগ 0 থেকে 6 এ যাচ্ছে? তাহলে আমরা v ইকুয়ালস টু u প্লাস at দ্বারা সলভ করলে আমার a এর মান হচ্ছে 6/3, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো বস্তুটার ত্বরণ ছিল 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হারে। তাহলে সিম্পলি আমরা যদি বস্তুটার 5 সেকেন্ড পরে গতিশক্তি বের করতে চাই, তাহলে 5 সেকেন্ড পরের বেগটা জানতে পারলেই তো হয়ে যায়। তাহলে আমার ঠিক 5 সেকেন্ড পর বস্তুটার বেগ v ইকুয়াল টু u প্লাস a t, a এর মান হচ্ছে 2, t এর মান হচ্ছে 5। আলটিমেটলি সে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। এই হারে যদি তার বেগ বৃদ্ধি পায়, তাহলে 5 সেকেন্ড পর তার বেগের মান কত? 10 মিটার পার সেকেন্ড। সেক্ষেত্রে গতিশক্তি কত? e কে ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কয়ার। বস্তুর ভর হচ্ছে 20 কেজি এবং ব্যাগ হচ্ছে 10 স্কয়ার, যদি করো তাহলে 10 ইন্টু 100, যেটা হচ্ছে 1 কিলো জুল। 1000 জুল মানে 1 কিলো জুলের সমান। এটার আনসারটা হবে 3 নম্বরে সম্ভবত আছে, 1 কিলো জুল হচ্ছে সঠিক উত্তর। তো ক্ষমতা সংক্রান্ত আমাদের প্রথম যে ম্যাথটা, এটা জিএসটি 23-24 আসছে। প্রশ্নে বলা হচ্ছে কোন একটা অ্যাম্বরের বস্তুকে মাটি থেকে এইচ উচ্চতায় তোলার জন্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ কাজ শক্তিতে রূপান্তরিত হবে। ইন শর্ট, ক্ষমতা কত, কত ক্ষমতার যন্ত্র।
তোমরা তো জানো এটা খুব বেসিক লেভেলের প্রশ্ন, যে কোনো একটা বস্তু এমভরের বস্তু যেটা, তাকে মাটি থেকে নির্দিষ্ট উচ্চতায় তুলতেছো, মানে বস্তু কর্তৃক অভিকর্ষ বল দ্বারা কাজ হচ্ছে। এই অভিকর্ষ বল দ্বারা কাজটা বস্তুতে বিভব শক্তি আকারে জমা হচ্ছে। তো কাজ এখানে শক্তিতে রূপান্তরিত হইতেছে, তাহলে এই শক্তি রূপান্তরের হার পি ইকুয়াল টু হচ্ছে mgh/t। এখানে প্রশ্নে মোস্ট প্রবাবলি বলা ছিল 10 লিটার বস্তু, মানে পানি আর কি, 10 লিটার বা 10 কেজি। এখানে আনফরচুনেটলি দুটাকে সমান ধরতে হচ্ছে, যেহেতু আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব কিছু বলে নাই। তো দেখো, এম এর মান যদি আমরা 10 বসাই, জি এর মান 9.8, কত উচ্চতায়? 10 মিটার উচ্চতায় তুলতেছি প্রতি সেকেন্ডে। তাহলে সেক্ষেত্রে আমার এই ম্যাথটার রেজাল্ট হচ্ছে মোস্ট প্রবাবলি 980 এর আশেপাশে। ঠিক আছে, তো হ্যাঁ, 980 ওয়াট। পরের প্রশ্নটা জিএসটি 20-21 সেশনে আসছিল, আমার সেশনের প্রশ্ন আর কি। যে ধরো কোন একটা মাটির সাথে একটা হেলানো মই আছে, যে মইটা 10 মিটার দীর্ঘ একটা মই। মইটাকে তুমি ভূমির সাথে 30 ডিগ্রি কোণে রেখে দিছো। এই মইটা বেয়ে একজন ব্যক্তি, যার ভর হচ্ছে মোস্ট প্রবাবলি 68 কেজি, তিনি তার সাথে 12 কেজি ভরের বোঝা নিয়ে, অর্থাৎ টোটাল 80 কেজি ভর বিশিষ্ট একটা অবজেক্ট এ অবস্থান থেকে বি অবস্থানে টি সময়ে উঠতে পারে। এক্ষেত্রে বস্তুটির ক্ষমতা কত, অর্থাৎ কত ক্ষমতা প্রয়োগ করেছিল। তাহলে আমরা যেখানে সিম্পলি ক্ষমতা পি ইকুয়াল টু বের করতে চাই, পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ/টি, কৃত কাজ বাই সময়, রাইট? চিন্তা করে দেখো, এম ভরের বস্তু এ থেকে বি বিন্দুতে গেলে আলটিমেটলি কি পরিমাণ কাজ হবে? কাজ হবে এখানে mgh, যেখানে এইচ হইতেছে টোটাল উলম্ব সরণ। সময়ের মান মোস্ট প্রবাবলি দিছে ওনারা 19.6 সেকেন্ড। একটু চিন্তা করে দেখো, উলম্ব সরণ লাগবে, অর্থাৎ উলম্ব সরণ কিন্তু আমার এ বি না, উলম্ব সরণ হচ্ছে আমার এই বিসি পরিমাণ। তারপর যে উলম্ব সরণ এইচ এর মান বের করতে চাই, এটা হয়ে যাবে 10 sin 30 ডিগ্রি, আলটিমেটলি 5 মিটার। হিসাব করে নিয়ে আসো, টোটাল 80 কেজি ভরের বস্তু, 9.8, উচ্চতা হচ্ছে 5 মিটার, 19.6। খুব সহজে হিসাবটা করতে পারো, 9.8 ইন্টু 2, 2 দিয়ে কাটলে 40, 5 40-এ 200 ওয়াটের ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল। পরের প্রশ্নটা, অর্থাৎ জিএসটি 21-22 আসা প্রশ্নে বলা হচ্ছে, ভি বেগের কোন একটা বুলেট সে যদি একটা নির্দিষ্ট পুরো তক্তা ভেদ করতে পারে, তবে সে যদি টোটাল 9টা তক্তা ভেদ করতে চায়, সেক্ষেত্রে তার ব্যাগের মানটা কত গুণ করতে হবে? তুমি সিম্পল একটা টেকনিক মনে রাখবা, যে ব্যাগের মান যদি ভি হয়, ব্যাগের মান যদি ভি পরিমাণ বাড়ানো হয়, তাহলে সে টোটাল ভি স্কোয়ার পরিমাণ তক্তা ভেদ করতে পারবে। অর্থাৎ ব্যাগের মান যদি তুমি 3 গুণ করো, অর্থাৎ ভি2 ইকুয়ালস টু যদি এন ভি1 হয়, সেক্ষেত্রে ভেদকৃত তক্তার পরিমাণ সেটা বর্গের সমানুপাতিক হারে বেড়ে যাবে, অর্থাৎ এন স্কোয়ার হারে সে তক্তা ভেদ করবে। এখানে টোটাল ভেদকৃত তক্তার পরিমাণ হচ্ছে 9টি, তাহলে ব্যাগের মান করতে হবে কয় গুণ? 3। ওকে, তাহলে ব্যাগ যদি n গুণ বাড়ানো হয়, তাহলে কি পরিমাণ তক্তা সে ভেদ করতেছে? m স্কয়ার পরিমাণ তক্তা সে ভেদ করতেছে। এটাও একটা ছোট একটা ডেরিভেশন আছে, করা যেতে পারে, আমি সেখানে যাচ্ছি না, ভিডিও লেন্থ বড় হয়ে যায়। সিম্পল ভাবে মনে রাখবা, ব্যাগ যদি তুমি 3 গুণ করো, তক্তা ভেদ করতে পারবে 9টি। ব্যাগ 4 গুণ করলে 16টি, 25টি, 36টি। পারতেছি তো না? বুঝি তো? ওকে, শেষ প্রশ্নটা সাস্ট 2014 সেশনে আসছে, খুব বেসিক একটা প্রশ্ন। প্রশ্নে বলা হচ্ছে যে 120 মিটার উঁচু, অর্থাৎ মাটি থেকে 120 মিটার উঁচু একটা টিলায় আরোহণ করতে কোন ছাত্রীর টোটাল এই পরিমাণ ক্ষমতা 63.5 ওয়াট ক্ষমতা প্রয়োগ করতে হয় 15 মিনিট সময়ে, অর্থাৎ তার ভর কত ছিল? তুমি চিন্তা করো, মাটি থেকে এম্বরের বস্তু নির্দিষ্ট উচ্চতায় তুলতে ক্ষমতা বের করার সূত্র mgh/t। খুব সিম্পল না? তাহলে আমরা এখানে ক্ষমতার মান পাচ্ছি, এম ছাড়া বাকি প্রত্যেকটা মান আছে, তুমি সিম্পলি যদি প্রত্যেকটা মান ইনক্লুড করে দাও, খুব সহজে তুমি এখানে ভরটা নিয়ে আসতে পারবা, অর্থাৎ এটার রেজাল্ট চলে আসবে। এটা আমি আর খুব ইলাবোরেট করলাম, তুমি একটু চেষ্টা করে দেখবে, হয়ে গেছে। তো এই ছিল আমাদের সাস্ট এবং জিএসটি, অর্থাৎ টোটাল সাস্টের ব্যাকগ্রাউন্ডে যতগুলো প্রশ্ন হতে পারে আমরা খেয়াল সলভ করছি। তো এটার বিষয়ে যেটা মনে রাখবে সেটা হচ্ছে, তো আমরা যদি একটু অ্যানালাইসিস করে বলি, সাস্ট থেকে আসা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এখানে কাজ সংক্রান্ত, কাজ থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শক্তি সংক্রান্ত। অর্থাৎ কাজ এবং শক্তি পরস্পর যে ইন্টার কানেক্টেড হচ্ছে, যে কাজ শক্তি উপাদ্য, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, রাইট? তো আমরা এগুলো আরো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। আজকে আমাদের এইটুকু অব্দি থাকলো। আল্লাহ হাফিজ।